প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই বইটা নিয়ে। এই বইটার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আপনাদের কাছে তুলে ধরব। বইটার নাম দেখছেন, স্বাধীনতায় অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, লেখক মেজর জুল, সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা। তো ইনার একটি লেখার একটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো। এই যে, তো আজকে যে অধ্যায়টি পড়ব পুরাটা দেখতে পারি, সেই ভিডিও বড় হইলে একটু ক্ষমা করবেন। আওয়ামী লীগের 4 রাষ্ট্রীয় মূলনীতির উৎস 61 নম্বর পৃষ্ঠায় পাবেন এই বইটার। তো এই অধ্যায়টা আজকে পড়ে শোনাবো। তো চলুন পড়ি। এই যে, তো 1970 সালের নির্বাচনে অনুষ্ঠিত হলো 6 দফার ভিত্তিতে। এই 6 দফার মধ্যে আওয়ামী লীগ গৃহীত 4 রাষ্ট্রীয় মূলনীতির একটিও উল্লেখ ছিল না। আমার কথা না, যা এখানে বলা হইতাছে লেখকের কথা। লেখক মারা গেছে, আমি বলবো, আমি শুধু পইরা শোনাইতাছি। তাছাড়া নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ আরও উল্লেখ করেছিল যে তারা ইসলাম ধর্ম বিরোধী কোনো আইন কানুনও পাশ করবে না। কিন্তু আওয়ামী লীগ 72 সনের জানুয়ারিতে ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দেয় এবং গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ নামে রাষ্ট্রের 4 মূলনীতি নির্ধারণ করে, যা পরবর্তীতে 72-এর রাষ্ট্রীয় সংবিধানেও সন্নিবেশিত করা হয়। এই 4 মূলনীতির উৎস কোথায়? কেনই বা উক্ত 4 নীতি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হলো? এই প্রশ্নগুলোর জবাব জনগণ আজও পায়নি। যে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে অঙ্গীকারবদ্ধ ছিল কুরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাশ না করার পক্ষে, সেই আওয়ামী লীগও ভারত থেকে প্রবাসী বাংলাদেশ সরকার গুটিয়ে নিয়ে এসে ক্ষমতার মসনদে বসার সাথে সাথেই অঙ্গীকার ভঙ্গ করলো কেন? তারা স্বেচ্ছায় মুক্ত হতে পারল না কেন? দেশের জনমতের কোনরূপ তোয়াক্কা না করেই রাষ্ট্রীয় মূলনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আওয়ামী লীগ নেতৃত্ব জনগণের উপর জোর-জবরদস্তিভাবেই চাপিয়ে দিল। আওয়ামী লীগ শাসনকালে বিশ্বাসঘাতকতার আনুষ্ঠানিক স্বাক্ষর এখান থেকেই শুরু। বিষয়টি খতিয়ে দেখতে হলে 70-এর নির্বাচনের কথায় ফিরে যেতে হয়। 70-এর নির্বাচন ছিল পাকিস্তান কাঠামোর আওতায় অনুষ্ঠিত নির্বাচন। আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট লাভ করছিল পাকিস্তানের অধীনে, নতুন রাষ্ট্র বাংলাদেশের অধীনে নয়। সুতরাং 72 আওয়ামী লীগ কর্তৃক সংবিধান প্রধান নীতিগত দিক থেকে মোটেও বৈধ ছিল না। সমগ্র জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এমন একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। এখানে আরও উল্লেখযোগ্য, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের সপক্ষে যারা ভোট দান করেনি তারাও দেশমাতৃকার মূল্যে শরিক হয়েছেন, মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন। আওয়ামী লীগ বিরোধী অথবা আওয়ামী লীগ বহির্ভূত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক শক্তিসমূহ এই অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ জাতীয় রূপ ধারণ করেছিল। কিন্তু যুদ্ধোত্তরকালে আওয়ামী লীগ চরম সংকীর্ণতার পরিচয় দেয় এবং মুক্তিযুদ্ধের জাতীয় রূপকে দলীয় রূপ প্রাধান্যের জন্য বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নেয়, যার ফলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আওয়ামী লীগ বহির্ভূত সকল শক্তি হতোদ্যম হয়ে পড়ে এবং তারা তাদের নবতর আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার সুযোগ থেকে প্রায় সম্পূর্ণভাবেই বঞ্চিত হয়। যুদ্ধোত্তর বিধ্বংস বাংলাদেশ যখন জাতীয় ঐক্যের সর্বাধিক প্রয়োজন ছিল, ঠিক সেই সময় আওয়ামী লীগ একলা চলন নীতি অনুসরণ করার মাধ্যমে জনমত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রজ্বলিত করতে থাকে। এইসব কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা রাতারাতি ভাটা দেখা দেয়। আওয়ামী লীগের যুদ্ধকালীন দুর্নীতি ও ব্যর্থতা এবং যুদ্ধোত্তর বাংলাদেশ জনগণের স্বৈরতান্ত্রিক নির্যাতন জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করার উৎসর্গ সৃষ্টি করে। বস্তুত সেই ভয়ে ভীত আওয়ামী লীগ 72-এর জনগণের ম্যান্ডেট নেওয়ার চিন্তা থেকে বিরত থাকে। অথচ সংবিধান রচনার পূর্বেই জনগণের পক্ষে নতুন ম্যান্ডেট লাভ করা ছিল অত্যাবশ্যকীয়। অতএব একথা নির্দ্বিধায় বলা চলে যে 72-এ আওয়ামী লীগের
এমন কোনো বৈধ অধিকার ছিল না যাতে করে তার দেশ ও জাতির উপর একটি মনগড়া সংবিধান আরোপ করে। তবুও তারা জবরদস্তি করেছে। দেশের চিৎকার প্রতিবাদ কোনো কাজেই আসেনি জনগণের। এটা তাদের দুঃসাহস কিংবা ঔদ্ধত্য ছিল না, আওয়ামী লীগের আচরণ ছিল অনুগত তল্পি বাহকের প্রভুর আদেশ ও নির্দেশ পালন করা বাধ্যতা ও ব্যস্ততা। কারণ একথা সর্বজন বিদিত যে বাংলাদেশে ৭২-এর সংবিধান প্রণেতা হচ্ছেন স্বয়ং দিল্লির শাসক চক্র। ৭২-এর সংবিধানের উৎস তাই বাংলাদেশ জনগণের নয়, সম্প্রসারণবাদী ও সাম্প্রদায়িক ভারতীয় শাসক চক্রই হচ্ছে মূল উৎস। এভাবেই যুদ্ধোত্তর বিধ্বস্ত বাংলাদেশের কোটি কোটি ভূক্ষ মানুষের অর্থাৎ ক্ষুধার্ত মানুষের জন্য অন্ন বস্ত্রের পূর্বেই রাষ্ট্রীয় মূলনীতি এসে মাথায় চেপে বসে। এই ৪ মূলনীতি আরোপ করার মধ্যে দিয়ে দিল্লির কর্তারা তাদের মূল লক্ষ্যই স্থির করে রেখেছে কেবল। কারণ ভারতীয় সংবিধান ও মূলনীতির ব্যতিক্রম নয়, ৪ মূলনীতির ব্যতিক্রম নয়। তাই বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সন্নিবেশিত করার মাধ্যমে বাংলাদেশকে মূলত ভারতেরই একটি অঙ্গরাজ্য হিসেবে সূক্ষ্মভাবে চিহ্নিত করা হয়েছে। মূলনীতির গোপন সূত্রে বেঁধে দেওয়া হয়েছে। কারণ এই যুগে তো আর দেশ দখল করে অঙ্গরাজ্যে পরিণত করা যায় না। তথাকথিত নীতির জালে পেঁচিয়ে রাখা যায় যে কোনো দেশকে। শক্তিশালী দেশসমূহ দুর্বল দেশ ও জাতিকে বিভিন্ন চুক্তি ও শর্তে আবদ্ধ করে রাখে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সক্রিয় অংশগ্রহণের উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে এমন কিছু দাসত্ব চুক্তি ও শর্তের মধ্যে বন্দী করে রাখা। ৭২-এর সংবিধান সেই সকল দাসত্ব চুক্তির মধ্যে অন্যতম। এবারে তাহলে দেখা যাক ৭২-এ প্রণীত সংবিধানের মূলনীতি বাংলাদেশের সাথে কতখানি বাস্তব এবং সংগতিপূর্ণ। প্রথম, গণতন্ত্র। এখানে সংসদীয় গণতন্ত্রের কথাই বলা আছে। পশ্চিমা দাসের সংসদীয় গণতন্ত্র বাংলাদেশের বাস্তবতার মুখে কেবল অচলই নয়, স্বৈরতান্ত্রিকও বটে। সংসদীয় গণতন্ত্র পুঁজিবাদ এবং এর রাজনীতিক স্লোগান। এই সংসদীয় গণতন্ত্র পুঁজিবাদ প্রবর্তিত আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো বহাল তবিয়তে টিকিয়ে রাখার মূল মন্ত্র। শোষণ জুলুম ভিত্তিক সমাজ কাঠামোই হচ্ছে পুঁজিবাদের মূল ভিত্তি। সম্পদের ব্যক্তি মালিকানায় বিশ্বাসী পুঁজিবাদ ও চরিত্রগত শোষণ অব্যাহত রাখার স্বার্থে প্রবর্তন করেছে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো। এই শোষণমুখী আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো যাতে কেউ কোনোরূপ অনিষ্ট সাধন না করতে পারে তার জন্য সংসদীয় গণতন্ত্র একটি মোক্ষম ফাঁদ সৃষ্টি করেছে, যার নাম সংসদীয় নির্বাচন। এই নির্বাচনের কাজই হচ্ছে আমলাতান্ত্রিক প্রশাসন কাঠামোকে নিউ লিজ অফ লাইফ প্রদান করা, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমলাতান্ত্রিক নতুন জীবন দান করা। এভাবেই সংসদীয় গণতন্ত্র সংসদীয় নির্বাচনের মধ্য দিয়ে পুঁজিবাদ ভিত্তিক শোষণ জুলুমমুখী আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামোকে ধারাবাহিকভাবে টিকিয়ে রাখে। অন্য কথায় সংসদীয় গণতন্ত্র পুঁজিবাদী শোষণ ও শাসনের ভিতকেই কেবল টিকিয়ে রাখে না, উত্তরোত্তর মজবুত করে তোলে। এছাড়াও সংসদীয় গণতন্ত্র সম্পদশালীদেরকে আইন প্রণয়নকারী সংস্থার প্রতিনিধিত্ব অর্জনে সাহায্য করে। সংসদীয় গণতন্ত্র হচ্ছে বিত্তবানদের গণতন্ত্র, বিত্তহীনদের গণতন্ত্র নয়। সংসদীয় গণতন্ত্রে আইন প্রণয়নকারী সংস্থা প্রতিনিধি হিসেবে বিত্ত শ্রেণীর লোকেরা নিজেদের স্বার্থ মর্জি মাফিক নতুন নতুন আইন প্রণয়ন এবং আইন ভাগেরও ব্যাপারা ক্ষমতার অধিকারী হয়। সমগ্র প্রশাসনে বিত্তবানদের অনুগতদের তাবেদার হয়ে থাকে। এ ধরনের সমাজ কাঠামোতে কোটি কোটি ভিত্তিহীন শ্রমজীবী মানুষের সেখানে কর্মসংস্থান হয় না, তারা খুঁজে পায় না এক মুঠো অন্ন। সে সমাজের মুষ্টিমেয় বিত্তবানদের কাছ থেকে জমে ওঠে সম্পদের পাহাড়। দারুণ স্বেচ্ছাচারিতার সাথে তারা বিভিন্ন আরাম আয়েশ ভোগবিলাস এবং অনুৎপাদক কর্মকাণ্ডে বেসুমার অর্থ অপচয় করে বেড়ায়। সংসদীয় গণতন্ত্রের রাজ্যে এই সকল বিত্তবানদের জন্য আইন থাকে নীরব এবং অন্ধ, কারণ আইনের মালিকও তারা। সংসদীয় গণতন্ত্র এমন একটি মনোহরিণী ডাইনি যা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বিত্তহীনদেরকে সংসদীয় নির্বাচনের রঙিন ফালুস উড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং শেয়ার করার জন্য অব্যাহতভাবে প্রলুব্ধ করে বেড়ায়। কিন্তু বিত্তহীনরা আশায় নিরর্থক ঘুরেই থাকে কেবল মরুভূমির ক্লান্ত পথিকের ন্যায়। বিত্তহীনরাও সংসদীয় গণতন্ত্র নামক মরীচিকার পিছনেই ছুটতে থাকে। সংসদীয় গণতন্ত্র বিত্তহীনদের কাছে ধরা দেয় না। কোটি কোটি মানুষকে ভুকা, নাঙ্গা এবং অবহেলিত রেখে পুঁজিবাদী সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজের মুষ্টিমেয় বিত্তবানদের হাতে যাবতীয় সম্পদ এবং
উৎপাদন যন্ত্রের মালিকানা কেন্দ্রভূত করে। এটি পুঁজিবাদের চূড়ান্ত লক্ষ্য। চরিত্রগত বৈশিষ্ট্য: এমন বৈশিষ্ট্য সম্পন্ন একটি রাজনৈতিক দর্শনকে সদ্য স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রের মূলনীতি প্রথম স্তম্ভ করার মধ্য দিয়ে জনদরদী, দেশদরদী নামে পরিচিত শেখ মুজিব এবং তার আওয়ামী লীগ কীভাবে বাংলার কোটি কোটি দুস্থ শোষিত মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন। পুঁজিবাদী সমাজ কাঠামো বহাল রেখে সংখ্যাগরিষ্ঠ শোষিত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেন কিংবা ওয়াদা করেন, তা না হয় অজ্ঞ না হয় তারা চরম প্রতারক। এ তো কেবল আওয়ামী লীগ কর্তৃক 4 রাষ্ট্রীয় মূলনীতির প্রথম সম্পর্কের কথা। এবার 4 নীতির দ্বিতীয় স্তম্ভে আলোচনা আসা যেতে পারে, অর্থাৎ সমাজতন্ত্রের। ভালো কথা, সমাজতন্ত্রের বিস্তারিত সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। সমাজতন্ত্র হচ্ছে পুঁজিবাদ বিরোধী দর্শন, বস্তুবাদ ভিত্তিক সমাজতান্ত্রিক দর্শন। পুঁজিবাদের কবর রচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। পুঁজিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের মধ্য দিয়ে যে ক্ষেত্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সে একই ক্ষেত্রে পুঁজিবাদী দর্শন ও সমাজতান্ত্রিক দর্শন একসঙ্গেই কি রাষ্ট্রীয় মূলনীতির অন্তর্ভুক্ত হতে পারে? শেখ মুজিব এবং আওয়ামী লীগের দাপটে বাঘ মহিষে যেমন এক ঘাটে জল খাওয়ার চেষ্টা চলছে, ঠিক তেমনি হয়তো পুঁজিবাদ এবং বেচারা সমাজতন্ত্রকে একইভাবে একই ঘাটে জল খাওয়ানোর অপচেষ্টা চলছিল আর কি। উপরোক্ত দুটি দর্শনের ভিন্ন ভিন্ন উপাদান সম্পর্ক রয়েছে। পূর্বেই উল্লেখ করেছি, উৎপাদন যন্ত্রের ব্যক্তির মালিকানাধীন সম্পর্কের অধিকারী পুঁজিবাদ, আর উৎপাদন যন্ত্রের সমষ্টিগত কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পর্কের অধিকারী হচ্ছে সমাজতন্ত্র। প্রথমটি ব্যক্তির হাতে অর্থ সম্পদ কেন্দ্রভুক্ত করে, দ্বিতীয়টি সমষ্টির মধ্যে অর্থ সম্পদের বণ্টন করে এবং উৎপাদন যন্ত্রের ব্যক্তি মালিকানার ভিতর সম্পূর্ণভাবেই উপড়ে ফেলে। তো সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি বৈরী সম্পর্কের এই দর্শনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের জনপ্রিয়তার দাপটে বাঘ মহিষের মতো একই ঘাটে জল খাওয়ানো সম্ভব নয়। কেউ যদি তা সম্ভবে পরিণত করার প্রয়াস চালায়, তাহলেও অবশেষে একই ঘটনার অবতারণা ঘটবে, যা মুজিবকে কেন্দ্র করে ঘটেছে 15ই আগস্ট 1975 সালে। পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যকার সম্পর্ক ঠাট্টা তামাশার সম্পর্ক না। এই সম্পর্ক হচ্ছে রক্তক্ষয়ী, আপসহীন, একে অপরের নিঃশেষে টিকে থাকার সম্পর্ক। রাষ্ট্রীয় মূলনীতিতে একই কথা। পুঁজিবাদ প্রবর্তিত সংসদীয় গণতন্ত্র ও মার্ক্সবাদ প্রবর্তিত সমাজতন্ত্র, এই দুই বিপরীতমুখী নীতির সংমিশ্রণের মধ্যে দিয়ে শেখ মুজিব এবং আওয়ামী লীগ তাহলে কি অর্জন করতে চেয়েছিল? আমার মতে তাদের প্রধান দুটি লক্ষ্য ছিল। প্রথমত, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে রাতারাতি বিত্তমান গোষ্ঠীর সৃষ্টির মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এবং সেই নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত রাখা। আর দ্বিতীয়টি হচ্ছে সংসদীয় গণতন্ত্রের অধীনে কোটি কোটি ভুখা মানুষ এবং শিক্ষিত ও বেকার শ্রেণী যাতে ক্রমশ লাঞ্ছনা ও বঞ্চনার কষাঘাতে বিদ্রোহী হয়ে ওঠে, যাতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার দাবিতে সশস্ত্র বিপ্লবের পথে ধাবিত হতে না পারে। সেজন্য কেবল প্রতারণার খাতিরেই রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্রকে একটি স্তম্ভ হিসেবে রাখা, সেটা ছিল একটি নিছক আনুষ্ঠানিকতা মাত্র, সমাজতন্ত্র দিয়ে সমাজতন্ত্র ঠেকানোর পুরনো অপকৌশল। তবে রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে সমাজতন্ত্র জুড়ে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব তাৎক্ষণিক ফায়দা বেশি লুটে নিয়েছে পাকিস্তানি পুঁজিপতি এবং কিছু অতি বাঙালি পুঁজিপতিদের দ্বারা প্রতিষ্ঠিত শিল্প কারখানাগুলোকে বিনা পরিকল্পনায় রাতারাতি রাষ্ট্রীয়করণের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো মূলত বেপরোয়া লুটরাজের সুযোগ সুবিধা লাভ করছিল। রাষ্ট্রীয়করণ করার নামে আওয়ামী লীগ ঘেঁষা ব্যক্তি ও গোষ্ঠীকরণ করা হয়েছিল। শিল্প কারখানাসমূহের লুটরাজের প্রতিযোগিতা বর্বর চেঙ্গিস হালাকু খানকেও হার মানিয়েছে। তো শাসক কর্তৃক নিজের দেশের জাতির সম্পদে বেপরোয়া লুণ্ঠনের লুণ্ঠন দৃশ্য জাতি এই প্রথম প্রত্যক্ষ করলো। এখানে বিষয়টি অত্যন্ত বিস্ময়কর হচ্ছে, তা হচ্ছে পুঁজিবাদ ও ভারত বাংলাদেশের জনগণের সমাজতন্ত্র উপহার দিবে এমন একটি দুরাশা আওয়ামী লীগ নেতৃত্ব করলই বা কী করে? আদৌ কি তারা তা করছে? না করলেও ভারত থেকে প্রবাসী বাংলাদেশ সরকার গুটিয়ে আনার সময় সমাজতন্ত্রের নামাবলী দিয়েই তো তারা এসেছে বাংলাদেশের মসনদে। এই তো রইল রাষ্ট্রীয় নীতির দ্বিতীয় স্তম্ভের কিছু কথা। এবারে তৃতীয় স্তম্ভ নিয়ে কথা বলা যাক। তৃতীয় স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ,
গভীর ধর্মীয় আবেগ অনুভূতি সম্পন্ন বাংলাদেশের জনগণের উপর ধর্মনিরপেক্ষতা আরোপ করার বিষয়টিকে মোটেও হালকা করে দেখার অবকাশ নেই। প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের জনগণের ধর্মীয় আবেগ সম্পর্কে এবং সম্পূর্ণভাবে অকেবল থাকা সত্ত্বেও বাংলাদেশের উপর ধর্মনিরপেক্ষতাবাদ চাপিয়ে দেওয়ার মতো এত বড় ভুল পদক্ষেপ নিতে গেল কোন সাহসে? ভারতেরই অনুগত তাবেদার আওয়ামী লীগ সরকার এত বড় একটা ভুল বোঝা চাপিয়ে দিয়ে ভারত কি এভাবে আওয়ামী লীগেরও রাতারাতি ধ্বংস কামনা করেছিল? যদি উপরোক্ত প্রশ্নের একটিও সঠিক না হয়ে থাকে তাহলে বাংলাদেশের জনগণের উপর ধর্মনিরপেক্ষতাবাদ চাপিয়ে দেওয়ার অন্তরালে ভারতের আসল উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশের জনগণ কেবল ধর্মমানি নয়, এই মাটির শতকরা 90% মুসলমান এবং ইসলাম ধর্মের অনুসারী। সংখ্যাগরিষ্ঠ এই বিশাল জনগোষ্ঠীর কাছে ইসলাম একটি সার্বিক জীবনসত্তা, কেবল একটি গতানুগতিক ধর্ম নয়। ইসলাম ভিত্তিক গড়ে ওঠা সার্বিক জীবন সত্তাবোধকে রক্ষা করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ অকাতরে জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠা রোধ করে না। প্রতিবেশী ভারত এই ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকার কোনো কারণ নেই। এত কিছু অবগতির পরও ভারত অজ্ঞাবহ আওয়ামী লীগকে বাধ্য করেছে ধর্মনিরপেক্ষতার ধ্বজা বহন করতে। তো সুস্পষ্টভাবে জবাব হচ্ছে ভারত মোটেও ভুল করেনি। আওয়ামী লীগের ওপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়ে আওয়ামী লীগেরও সর্বনাশ কামনা করেনি, সেই হিসেবে ভারতের ভুল নেই। আধ্যাত্মিকতার দিক দিয়ে সমস্ত ভারত উপমহাদেশে ভারতের প্রধান শত্রুকে চিহ্নিত করতে ভারত মোটেও ভুল করেনি। দর্শনগতভাবে মার্ক্সবাদী সমাজতন্ত্রও তাদের শত্রু, কিন্তু সে শত্রু তেমন জোরালো নয়। সে শত্রু আধ্যাত্মিক দিক দিয়ে শূন্য, রাজনৈতিকভাবে দুর্বল। ভারতীয় পুঁজিবাদের দাপট এবং ভারতীয় আধ্যাত্মিকতা এবং নৈতিকতার জোর দিয়ে তারা সমাজতন্ত্র নামক শত্রুটির শ্বাসরুদ্ধ করতে রাখতে সক্ষম হবে, অর্থাৎ সমাজতন্ত্র প্রতিহত করতে তারা সক্ষম হবে। কিন্তু যে শত্রুটির ভয়ে তারা প্রকম্পিত তা হলো পুঁজিবাদ কিংবা পৌত্তলিক ঠুনকো। তাকে তো আর পুঁজিবাদ কিংবা পৌত্তলিকতা দিয়ে আধ্যাত্মিকতার জোরে কোনো রকম বসা আনা যাবে না। তৌহিদবাদ ভিত্তিক পবিত্র ইসলামই হচ্ছে ভারতের প্রধানতম ভীতি। ইসলামের ঐতিহ্য এবং নৈতিকতা, নীতি নৈতিকতা, ধর্মীয় আবেগ, অনুভূতি, মূল্যবোধ, আশ্চর্যজনক আধ্যাত্মিকতার সম্মুখে ভারত যে কোনো সময় নিরুপায় হতে বাধ্য হবে। সে তথ্য রহস্য আমরা অনুভব করতে সক্ষম না হলেও হিন্দু ব্রাহ্মণদের ধারক বাহক ভারতীয় শাসক চক্র মোটেও তারা ভুল করেনি এবং তাদের কাছে সেটা অজানা নয়। বিশাল ভারতের বিভিন্ন সংকটের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংকট হচ্ছে একটি প্রধান সংকট। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নীতিগতভাবে ধর্মনিরপেক্ষতাবাদ প্রচার করলেও ভারতের সমাজ জীবনে এখনও হিন্দু ব্রাহ্মণদের অভিশপ্ত বর্ণ বৈষম্যের প্রভাব মুক্ত মোটেও নয়, অর্থাৎ এখনও হিন্দুত্ববাদ, এটাই তিনি বলছেন যে হিন্দু ব্রাহ্মণ্যবাদের অভিশপ্ত বর্ণ বৈষম্য। হিন্দু ধর্মের বর্ণবৈষম্য অথবা জাত শ্রেণীভেদের কারণে প্রায়শই ভারতের বুকে যে উদ্গীরণ ঘটে তা আগ্নেয়গিরির লাভার চেয়েও ধ্বংসাত্মক। এই ধরনের উদ্গীরণ ভারতীয় জীবনে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব তছনছ করে দেয়। ভারতের ৭৫ কোটি জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ভারতের ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা না করে ধর্মনিরপেক্ষতা মানতে বাধ্য হলো কেন? কারণটা সহজ। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীদের চাপের মুখে ভারতকে যদি ৪৭ সালে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হতো তাতে আপত্তির কিছুই থাকতো না, কিংবা ভারতের ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কিছুই করার থাকতো না। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ তাতে বরং খুশি হতো, কিন্তু তারা তা করেনি কেবল আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করার জন্য। কারণ ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলে ভারতের জন্য আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা এবং উন্নয়ন ক্ষেত্রে জটিলতার সমস্যা দেখা দিতে পারত। ভারতের বাইরে কোনো হিন্দু রাষ্ট্র নেই, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে সহজে কেউ নীতিগতভাবে পেত না। এবং দ্বিতীয়ত, ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত হলে ভারতের অভ্যন্তরীণ সংস্কৃতি তীব্র সংকট পড়ত সেই সংস্কৃতির, এবং সেটা বৃদ্ধি পাইত। সংস্কৃতির যে সংকট, তো সেটা বৃদ্ধি পেত এবং ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে হয়ে পড়ত বন্ধুহীন। এই দ্বিমুখী সংকট উত্তরণের লক্ষ্যেই ভারত সংখ্যাগরিষ্ঠ নীতি হিসেবে ঘোষণা করতে বাধ্য থেকেছে। ভারতীয় শাসক চক্র যে কথা ভালো করেই জানে যে হিন্দু ব্রাহ্মণবাদের জাত শ্রেণী ভেদের
বাষ্প কেবল তথাকথিত ধর্মনিরপেক্ষতা ঘোষণার মধ্য দিয়ে মুছে ফেলা যাবে না। তবুও তো ব্যাহত চক্ষু লজ্জা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া গেল। আর দেশের অভ্যন্তরে হিন্দু ধর্মের জাত শ্রেণীভেদের অনলে দেশ ও জাতি ঝুলতে থাক। আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাবাদের আনুষ্ঠানিক লেবাস দিয়ে বন্ধু সন্ধানে আর কোনো বেগ পেতে হবে না। ভারতের ধর্মনিরপেক্ষ হওয়ার মূল ব্যাপারটা এখানেই। তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে ভারতে যে একটি সাম্প্রদায়িক হিন্দু রাষ্ট্র, একথা বিশ্বে কার না জানা। তো ধর্মনিরপেক্ষতার আড়ালে ভারত একটি সাম্প্রদায়িক। তো এই হিন্দু ভারত ধর্মের জাত শ্রেণীভেদের বিপরীতে বাংলাদেশে ইসলামী সাম্যবাদকে জমের মতো ভয় পায় হিন্দুরা। ভারতের হিন্দু সম্প্রদায় ভয় তো পাওয়ারই কথা, কারণ জাত শ্রেণীভেদের কঠিন অভিশাপের বিরুদ্ধে নির্যাতিত মানুষের যে বিদ্রোহ একদিন করবে, নির্যাতিত মানুষ যে একদিন বিদ্রোহ করবে তা ধ্রুব সত্য। ইসলামী সাম্যবাদী নীতি ভারতের নির্যাতিত মানবগোষ্ঠীকে আচম্বিকভাবেই ইসলামের পতাকা তলে সমবেত করতে পারে। বাংলাদেশের 11 কোটি জনগণের মধ্যে 10 কোটি হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। তাছাড়া বাংলাদেশে বিস্ময়কর শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত বিদ্যমান। বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতা নেই বলেই অন্যান্য ধর্মাবলম্বীরা কখনো নির্যাতিত ও সামাজিকভাবে সংকটাপন্ন হচ্ছে না। তেমন কিছু না হলেও আধিপত্যবাদী ভারত চক্র বাংলাদেশের ওপর সরাসরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা সুযোগ লাভ করত। তেমন সুযোগ তো নেই, কিন্তু বাংলাদেশের উপরে যে ভারতের কর্তৃত্ব কোনো না কোনো উপায়ে প্রতিষ্ঠিত করতে হবেই। বাংলাদেশের উপরে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হলে সামরিক কর্তৃত্ব স্থাপনে তেমন কোনো প্রয়োজন হবে না। সাংস্কৃতিক অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের রাজনৈতিক কর্তৃত্ব বাংলাদেশের উপর অটোমেটিক প্রতিষ্ঠা লাভ করে যাবে। বাংলাদেশের মূল সংস্কৃতি হচ্ছে ইসলাম ভিত্তিক, কারণ ইসলাম হইল শতকরা 90% জনগণের ধর্ম, এবং এই ধর্মকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বাংলাদেশের মানুষের জীবন। এবং তাই ইসলাম ধর্মের গভীর আবেগ এবং অনুভূতির শিকড় থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে বিচ্ছিন্ন করতে হলে প্রয়োজন এমন একটি দর্শন যা ইসলামকে ধর্মের কঠিন অনুশাসন মেনে চলার পথে নিরুৎসাহিত করে তুলবে। অপরদিকে তরুণ যুবক শ্রেণীকে প্রলুব্ধ করবে বাঁধনহারা জীবন যাপনের ফাঁদে পা দিতে। ধীরে ধীরে ধর্মীয় অনুশাসনের পরিস্থিতি তরুণ ও যুবক শ্রেণীকে বেপরোয়া আরাম-আয়েশ ভোগপূর্ণ উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতির দিকে ঠেলে দিলেই তারা হয়ে পড়বে শিকড়হীন পরগাছার মতো। তাদের আবেগ অনুভূতি সমাজের গভীরে গ্রথিত থাকবে না বলেই তারা হবে ভাসমান উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী। তখন তারা আর ইসলামের ঐতিহ্য গর্ববোধ করবে না। ধর্মনিরপেক্ষতাবাদ তরুণ যুবকদেরকে ধর্মের প্রতি বিস্মৃত করে তোলে এবং ধর্মনিরপেক্ষতাবাদের জোয়ারে গা ভাসিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়ে পড়বে, কারণ তথাকথিত ধর্মীয় অনুভূতি একেবারেই মিটিয়ে দেয়। ধর্মনিরপেক্ষতাবাদ ধর্মহীনতারই একটি লেবাসি নাম। ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে বস্তু ভিত্তিক দর্শনের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি চূড়ান্তভাবেই বস্তুকেন্দ্রিক এবং অধিবিদ্যামুক্ত। এই দৃষ্টিভঙ্গির আওতায় স্রষ্টা কিংবা পরলৌকিক কোনো শক্তি স্থান নেই এবং ধর্মেরও কোনো স্থান নেই। মুসলিম তরুণ যুব জনগোষ্ঠী নাস্তিকতাবাদী তত্ত্বে প্রভাবিত হলে তারা স্বেচ্ছায় ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে, এবং তাহলেই ভারতীয় চক্রের গোপন স্বপ্ন বাস্তবায়িত হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশের উপর ভারতীয় সংস্কৃতি কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করে। তো ধর্মনিরপেক্ষতাবাদী হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি সুকৌশল ঠান্ডা যুদ্ধ। ভারত তাই বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতিতে ধর্মনিরপেক্ষতাবাদ জুড়ে দিয়ে মোটেও ভুল করেনি, অথবা নিছক লক্ষ্যহীনভাবেই ধর্মনিরপেক্ষতাবাদ জুড়ে যায়নি। এই তো গেল বাংলাদেশের রাষ্ট্রীয় 4 মূলনীতির 3য় স্তম্ভ সম্পর্কে সংরক্ষিত আলোচনা। সর্বশেষ আসে জাতীয়তাবাদ প্রসঙ্গ। রাষ্ট্রীয় মূলনীতিতে জাতীয়বাদ জুড়ে দেওয়ার পেছনেও ইসলাম বিদ্বেষী মতলব রয়েছে, কারণ জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ন্যায় জাতিকে ধর্ম বিমুখ করে তুলতে সহায়তা করে। ভাষা, কৃষ্টি ও জাতীয় ঐতিহ্যভিত্তিক মন মানসিকতা গঠন করে। এহেন মন মানসিকতা মানুষকে অহেতুক অহংকারী করে তোলে এবং পার্শ্ববর্তী দেশ ও জাতির বিরুদ্ধে
জেতা বিমান জনিত হিংসা দোষের জন্ম দেয়। এই জেতা বিমান ইসলামী জাত্য অভিমান আমি ভুলে বলছি, মিস্টেক। জাত্য অভিমান ইসলামী সাম্যবাদী চেতনার পরিপন্থী। তাছাড়া বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে বসবাসরত মুসলমান জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ঐতিহ্যগত ধ্যান ধারণ প্রতিফলন সঠিক অর্থে ঘটায় না। বাংলাদেশের মুসলিম বাঙালি ও পশ্চিম বাংলার হিন্দু বাঙালির সংস্কৃতির চেতনার উৎসকে এক অভিন্ন করে দেখার কোনো অবকাশ নেই। দুই বাংলার সংস্কৃতির অঙ্গনের রূপ ব্যাহত এক মনে হলেও সাংস্কৃতিক চেতনার উৎস বিপরীতমুখী। স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক চেতনার উৎস হচ্ছে তৌহিদবাদ, যা ইসলাম ধর্মভিত্তিক। অপরদিকে পশ্চিম বাংলার জনগণের সাংস্কৃতিক চেতনার উৎস হচ্ছে পৌত্তলিকবাদ, যা হিন্দু ধর্মভিত্তিক। সুতরাং বাঙালি জাতীয়তাবাদ পশ্চিম বাংলার বাঙালি তাই ভাই বোনদেরকে যতটা অনুপ্রাণিত করবে ততটা বাঙালি মুসলমানকে করবে না। বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক চেতনায় পৌত্তলিকবাদের প্রভাব অধিক। এই দর্শন পার্থক্যের কারণে উভয় বাংলা ভাষা ও খাদ্য বাহ্যিক দিক থেকে সাদৃশ্য থাকলে উভয়ের মধ্যে আছে এক ধরনের প্রাচীর, যা কখনো তাদেরকে এক হতে দিবে না। বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে সেই প্রাচীর চূর্ণন করা সম্ভব না। তবে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশ সেই অংশের প্রাচীর টপকিয়ে হয়তো ওপারের সাথে একাত্মতা করবে, কিন্তু তাতে ফল হবে বিপরীত। এপারের জনগোষ্ঠীর মধ্যে জন্ম নেবে আজন্ম অবিশ্বাস ও রেষারেষি। ভারতীয় চক্র মূলত উভয় বাংলার মধ্যে একটি স্থায়ী রেষারেষি কামনা করে, যার ফলে সবকিছু জেনে শুনেই ভারতীয় শাসক চক্র বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির চতুর্থ স্তম্ভ হিসেবে বাঙালি জাতীয়তাবাদকে জুড়ে দিয়েছে। বাংলাদেশের কতিপয় বুদ্ধিজীবী মুসলিম বাঙালি এবং হিন্দু বাঙালির সংস্কৃতিগত পার্থক্য উপলব্ধি করতে না চাইলে পশ্চিম বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় কিন্তু পার্থক্যটা অনেক আগে থেকেই জানে। এখানে একটা উদাহরণ দিলেই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। উভয়ই একই ধর্মের লোক হওয়া সত্ত্বেও যখন উচ্চবর্ণ নিম্নবর্ণ হরিজনকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে, সেই উচ্চবর্ণ হিন্দু সম্প্রদায়ের কাছে মুসলিম বাঙালিদের গ্রহণযোগ্যতা আদৌ থাকতে পারে কি? কেন পারে না? সে উত্তর বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবীরা দিতে লজ্জাবোধ করলেও পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক পূর্বেই সেই প্রশ্নের উত্তর যুগে যুগে দ্ব্যর্থহীন কণ্ঠেই দিয়েছে। নিজের সত্যিকার পরিচয় প্রদান করতে যে জাতি হীনমন্যতার শিকার হয়, সে জাতি অস্থির মজ্জায় শুকিয়ে যেতে 1 শতাব্দীর অধিক প্রয়োজন হয় না। বাংলাদেশের বুদ্ধিজীবী জনগোষ্ঠীর মধ্যে এই সত্তার সংকট এতই তীব্র রূপ ধারণ করেছে যে আজ তারা নিজ সত্তা এক প্রকাশ্যে দ্বিধাগ্রস্ত। এ ধরনের আচরণ মুক্ত বুদ্ধি কিংবা কোনো বাহাদুরির লক্ষণ নয় মোটে। এটা আত্মপরিচয় দানে হীনমন্যতা এবং আত্মপ্রবঞ্চনার বহিঃপ্রকাশ, পরগাছাভিত্তিক প্রগতিশীলতার লক্ষণ নয়, বাস্তবতার স্বীকৃতির মধ্যেই প্রগতি। তাই জাতীয়তাবাদ সম্পর্কে আমার মতামত হচ্ছে, বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী আজ বাস্তবতারই স্বীকৃতি দিতে চায়, কোনো করুণা ভিক্ষা করে না। সংক্ষেপে রাষ্ট্রীয় 4 মূলনীতির পোস্টমর্টেম এখানেই শেষ। আওয়ামী লীগ কর্তৃক প্রণীত বাংলাদেশের 72-এর সংবিধানে যারা দেশ ও জাতির জন্য পবিত্র আমানত মনে করেন 72 সংবিধানকে, তাদের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার সবিনয় আশ্বাসবাণী, দেশ ও জাতির জন্য আপনারা ব্রাহ্মণ্যবাদী ভারতীয় শাসক চক্রের তরফ থেকে যে সকল পবিত্র আমানত 1971 সাল থেকে বহন করে নিয়ে এসেছেন, তার মালিকানা আপনাদের সাথে বাংলাদেশের তৌহিদি তার মালিকানা নিয়ে কোনোদিনই প্রতিযোগিতা হবে না তৌহিদি জনগণের সাথে। তবে রাষ্ট্রীয় মূলনীতি 4 স্তম্ভ বিশিষ্ট ইমারতির উপর যে নির্ভরশীল স্থায়ী স্বাদ প্রয়োজন ছিল, সে বিষয়টি আওয়ামী লীগ নেতৃত্ব কার ওপর ছেড়ে দিয়েছিল? ভারত না রাশিয়ার ওপর? জনমত এ নিয়ে বিভ্রান্ত। স্বাধীন স্তম্ভের উপরে আধিপত্য বিস্তারের উন্মাদ শক্তিমাত্রই ছাদ বিছাতে আগ্রহী থাকবে, এটা তো স্বাভাবিক। হচ্ছেও তাই, হবেও তাই। আর তাই তো কখনো ভারত, কখনো রাশিয়া, কখনো আমেরিকার ইচ্ছামাফিক লীলা খেলা চলছে আমাদের এই 4টি স্তম্ভের অভ্যন্তরে। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অবুঝের মতো কেবল 4টি স্তম্ভই ধার করলাম, নিরাপদ একটি বাসগৃহ তৈরি করার প্রস্তুতি নিলাম না। দেশের কোটি কোটি মানুষ, তৌহিদি জনগণ আজ সেই নিরাপদ একটি বাসগৃহ কামনা করে। বিদেশি প্রভুদের কাছ থেকে পাওয়া স্তম্ভ বিশিষ্ট ইমারত নয়। সমাপ্ত। এই যে বইয়ের একদম লাস্টের পৃষ্ঠা পর্যন্ত
আইসা বড় হয়েছে। বইটা দেখছেন, একজন মুক্তিযোদ্ধার ধারণা। আর আওয়ামী লীগ এতদিন আমাদেরকে কি শিখাইতো? একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জলিল, তিনি তার কথা এটা এই বইয়ে। তো আপনারা বুঝতে পারলেন যে এই 4 মূলনীতি এটা আসলে ঠিক না। একজন মুক্তিযোদ্ধার কথা, আমার বানার কথা না। আমি নিজেও তো আপনাদের সামনে পড়লাম পাঠক হিসেবে, আমার যেটা রিভিউ একদম সঠিক কথা, যেগুলি ভারতীয় শাসক চক্র, আমেরিকা, রাশিয়ার শাসক চক্রের হাতে আমরা এর জন্যই বন্দী, এই মূলনীতিগুলির কারণে। এগুলির ভিতরে ভুল আছে। এই মূলনীতি আওয়ামী লীগের মূলনীতি এবং এগুলি আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে। এগুলি বাদ দেওয়া উচিত। সংবিধান নতুনভাবে রচিত হইলে এই মূলনীতি, 4টা মূলনীতি বাদ দিতে হবে।